গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন। উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা স্ক্রিনে দেখেছেন শিরোনাম সেই সূত্র ধরে আজকে আপনাদেরকে বিস্তারিত অনেক কিছুই দেখানো হবে। শিরোনামের প্রথম অংশেই দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সাবেক বেগম খালেদা জিয়া, উনি নতুন করে হুঙ্কার দিয়ে উঠেছেন যে গোপালগঞ্জের নাম বাংলাদেশের ম্যাপ থেকে মুছে দেব। এদিকে ডাক্তার ইউনূস বলেছেন যে বিশেষ করে শেখ হাসিনা আমাকে পদ্মা নদীতে 2বার চুবাতে চেয়েছে, তাই আমি ইন্ডিয়ার থেকে তাকে এনে ফাঁসি দিতে চাই। এদিকে আরও নতুন কিছু তথ্য এই ভিডিওতে অ্যাড করা হয়েছে, যা আপনারা অবশ্যই দেখতে পারবেন। তবে এই দুইজন প্রধানমন্ত্রীর যে কথাগুলা, সেই কথাগুলা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক, যা আপনারা সবাই হয়তোবা বুঝতে পেরে গেছি। ডক্টর ইউনূসের যে ক্ষোভ, সেটি আজকে নতুন নয়, আগের। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সেটাও আজকের এই নতুন নয়। এদিকে নতুন করে আবারও ফুসকে উঠেছেন মামুনুল হক। আপনারা সবাই জানেন হেফাজত ইসলামের প্রধান মামুনুল হক কেন আবার চিৎকার করে উঠেছে। চলুন আমরা বেগম খালেদা জিয়ার কিছু বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে পারবো কেন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি ওটাই ছিল হাসিনা? সেদিন আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করি। পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোন ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করে, রক্তের মাধ্যমে সে ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ইন্টারিম গভর্নমেন্ট, আসুন স্বাগত জানাবো, সহযোগিতা করব, সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন। আমাদের সন্তানেরা নিরলসভাবে তারা কাজ করে যায়, নিঃস্বার্থভাবে কাজ করে যায়। গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না, অ্যালার্জি আছে, এই সকল অ্যালার্জিগুলোর উপশম করেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমার মাদ্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজপথে আন্দোলনরত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে, সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে, নামাজের সময় হয়ে গেলে আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিয়ে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে, বাংলাদেশে নাস্তিকবাদের কোনো ঠাঁই হবে না, হতে পারে না। চলমান বৈষম্য বিরোধী এই আন্দোলনকে, এই সংগ্রামকে যদি কেউ নাস্তিকবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, সে হাত আমরা ভেঙে গড়িয়ে দেব। আমরা সবসময় শান্তিপ্রিয়, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে, আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে, ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার ব্যাপারে আমরা আপোষহীন। কাউকে ছাড় দেওয়া হবে না। শান্তিপ্রিয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার, এদেশে মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোন এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে কোন ঘৃণ্য নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করে, রক্তের মাধ্যমে সে ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করবো
ইনশাআল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, অন্যান্য উপজাতি, ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক, ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার, সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ, ইমাম সমাজ, মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ানে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের চলমান ভূমিকা। দর্শক, ইতিমধ্যে আপনারা বেগম খালেদা জিয়া, ডক্টর ইউনূস দুইজনের কিছু বক্তব্য শুনেছেন এবং হেফাজত ইসলামের প্রধান মামুনুল হকের কথা আপনারা শুনেছেন। তবে তারা যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের সাথে কতটুকু যৌক্তিক আছে, যে কথাগুলো তারা বলছে সে কথাগুলো আসলে কি সত্যতা প্রমাণ সহকারে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, নাকি এগুলো সম্পূর্ণ উল্টাপাল্টা বক্তব্য। তবে হ্যাঁ, বাংলাদেশে যদি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি বাংলাদেশে যে কোনো ওয়েতে তাকে আনতে পারলে তার ফাঁসি হয়তোবা নিশ্চিত হবে। এদিকে বাংলাদেশের সব কিছুর পরিস্থিতি বিবেচনা করে আমরা বর্তমানে যে সূত্রে চলে এসেছি, এটা আসলে কোন বাংলাদেশ, আর কেনই বা আমাদের এই সূত্রগুলা বারবার পিছু টানে, এই প্রশ্ন সবার মনে চলে আসে। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে যে পরিস্থিতির সংখ্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, সেখানে আসলে কতটুকু দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি, যা নিজেরাও এখনও খুঁজে। বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত মোবাইল নাম্বার প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। তারা আমার পাশে আছে, এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা মুখ করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র।
যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা। এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। এই সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে বলার ভালো হচ্ছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে যে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। হয়েছিল, তবে শেখ হাসিনার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা এখন ঠিক হবে না। বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ বন্ধু ভারত, তাই আমরা চাই যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক, স্বাভাবিক জীবন শুরু হোক। প্রশ্ন উঠেছে, কেন কোনো দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না? যুক্তরাষ্ট্র এরই মধ্যে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। ফিনল্যান্ডের কাছ থেকেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। আর যুক্তরাজ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টারি সেক্রেটারি পদে আছেন। তারপরও এখনও যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি মেলেনি শেখ হাসিনার। ব্রিটিশ সরকার বলছে শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে, আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে। যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে থাকতে হবে। এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা সেখানেই। তার যুক্তরাজ্যের বৈধ কোনো ভিসা নেই, এমনকি নেই কূটনৈতিক ও অফিসিয়াল কোনো পাসপোর্টও। ফলে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে থাকতে হবে। এরপরে তিনি আশ্রয় চাইতে পারবেন। এছাড়া বেলারুশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছে যেখানে রাজনৈতিক আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা। তবে শেষ পর্যন্ত কোন দেশে তিনি আশ্রয় পাচ্ছেন বা আদৌ পাবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়। অবশ্য দিল্লি বলে দিয়েছে যতদিন প্রয়োজন তাকে তারা রাখবেন, তবে সেটা স্থায়ী নয়। কারণ তাহলে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক সংকট দেখা দেবে। এতে চরম বিপাকে পড়বে ভারত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।